হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই লকডাউন বা কারফিউ যেটাই বলি না কেন, এটার মধ্যে আসলে বাসা থেকে বের হওয়াটা খুবই টাফ হয়ে যাচ্ছে। সো আমি আসলে এই কয়দিন বাসা থেকে বের হতে পারছি না। অ্যান্ড এই কয়দিনের যে পড়ালেখাটা, আমাদের পড়ালেখা তো চালিয়ে যেতে হবে। সো এই কয়দিনের যে পড়ালেখা, এইটা আমরা হচ্ছে অনলাইনেই কন্টিনিউ করার চেষ্টা করব। সো আমাদের যেহেতু আদর্শ গ্যাস আর গ্যাসের গতিতত্ত্বের এই অধ্যায়টা আমাদের বাকি ছিল, সো এই অধ্যায়টা আমরা পড়ার চেষ্টা করব। আজকে আমরা মোটামুটিভাবে এই চ্যাপ্টারের যে ওভারভিউ, সেই ওভারভিউটা নিয়ে কথা বলার চেষ্টা করব, যে চ্যাপ্টারে কি কি আছে, আর হচ্ছে আমরা বয়েলের সূত্রটা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমাদের এই অধ্যায়টা সম্পর্কে একটু জানা লাগবে, যে এই অধ্যায়ে আমরা কী নিয়ে পড়ালেখা করব। ফিজিক্সে আসলে আমরা যেই জিনিসটা করি সব সময়, ফিজিক্সে আমরা দেখার চেষ্টা করি যে এই দুনিয়া কিভাবে চলতেছে, তাই না? সো এই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে ফিজিক্সে আলোচনা করি, কিভাবে চলছে। বা আমরা মেইনলি কি করি, মেইনলি আমরা হচ্ছে ওয়াই অ্যান্ড হাউ এই জিনিসটার আনসার দিয়ে থাকি ফিজিক্সে। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরিপ্রেক্ষিতেই আমরা এই ফিজিক্সের যে ফার্স্ট পেপারটা আছে, ফার্স্ট পেপারে আমরা কি জানছি? ফার্স্ট পেপারে আমরা একদম শুরু থেকে জানছি যে একটা বস্তু এক জায়গা থেকে এক জায়গায় গেলে কি হয়, কত জোরে যাচ্ছে বা কত আস্তে যাচ্ছে, এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করছি। এই যে যে জোরে যাচ্ছে বা আস্তে যাচ্ছে, এইগুলো কিভাবে কি হচ্ছে, সেই জিনিসটাও আমরা জানার চেষ্টা করছি, যে কিভাবে বল প্রয়োগের মাধ্যমে একটা বস্তুতে কি স্থির অবস্থা থেকে গতিশীল, গতিশীল অবস্থা থেকে স্থির করা যায়। এরপরে আমাদের যখন একটা বস্তু কিভাবে নড়াচড়া করে সেই জিনিসটা জানা শেষ হয়েছে, আমরা কি জানার চেষ্টা করছি? পদার্থের আচরণ নিয়ে জানার চেষ্টা করছি, যে কোন পদার্থ কীরকম আচরণ করে। আমরা হচ্ছে কঠিন পদার্থের আচরণ জানার চেষ্টা করছি, এরপর হচ্ছে তরল পদার্থ কীরকম আচরণ করে সেই জিনিসগুলো জানছি। এরপরে হচ্ছে কঠিন পদার্থকে আমরা যদি এইভাবে দোলন দিতে থাকি, সেই জিনিসটা কিভাবে কাজ করে সেটাও আমরা জানার চেষ্টা করছি। সো মোট কথা বলতে গেলে কঠিন এবং তরল পদার্থ এই দুইটা জিনিস কিভাবে কি হচ্ছে, একদম গতিশীল হওয়া থেকে শুরু করে সব কিছু আমরা জেনে ফেলছি। এখন আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে গ্যাস, ঠিক আছে? যে পদার্থের যে তৃতীয় অবস্থাটা আছে, গ্যাসীয় অবস্থা, সেই গ্যাসীয় অবস্থাটা আসলে কীরকম, সেটা কী ধরনের আচরণ করে, সেই জিনিসগুলো আমরা হচ্ছে জানার চেষ্টা করব। অ্যান্ড গ্যাস সম্পর্কে আমাদের কী বলা যায়, প্রাইমারি আইডিয়া তো অবশ্যই আছে, যে কঠিন পদার্থে অণুপরমাণুগুলা খুবই কাছাকাছি থাকে, তরল পদার্থে একটু দূরে দূরে থাকে, আর গ্যাসীয় পদার্থে একদমই এক একটা এক এক জায়গায় থাকে। সো এটাই হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ, বা বাংলায় বলতে গেলে বায়বীয় পদার্থ। অ্যান্ড এই গ্যাসগুলার আমাদের বিভিন্ন যে আচরণ, সেই আচরণগুলো আমরা হচ্ছে জানার চেষ্টা করবো এই অধ্যায়ে। তার একই সাথে আমরা জানার চেষ্টা করব যে গ্যাসের চলরাশি, চলরাশিগুলো কী কী? চলরাশি হচ্ছে, আমরা বাংলায় যদি একটু ভেঙে বলার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের চলক রাশি, ঠিক আছে? চলক রাশি। এবং চলক জিনিসটা কি এটা তো আমরা জানি। চলক মানে হচ্ছে যেই জিনিসটার হচ্ছে মান আমরা জানি না, এক এক সময় এক এক মান গ্রহণ করতে পারে, ওই মানটা নিয়েই আমরা কাজ করি, আমরা মান চেঞ্জ করে করে দেখি যে কি অবস্থা হয়। আর রাশি জিনিসটা কি, যা কিছু মাপা যায় সেই জিনিসটাই হচ্ছে আমাদের রাশি। এই দুইটা শব্দ মিলে আমাদের নাম দেওয়া হয়েছে চলরাশি। সো গ্যাসের চলরাশি কি কি? গ্যাসের চলরাশি হচ্ছে আমাদের তিনটা। একটা হচ্ছে তাপমাত্রা, এটা সম্পর্কে আমরা অবশ্যই অবশ্যই পরিচিত। আরেকটা হচ্ছে চাপ, এটা সম্পর্কে আমরা ক্লাস 9-10 একদম বিস্তারিতভাবে শিখছি। এরপর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আয়তন। গ্যাসের ক্ষেত্রে এই তিনটা জিনিস, তাপমাত্রা, চাপ এবং আয়তন, এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা গ্যাসের জন্য জানা। এই তিনটা জিনিস জানলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই গ্যাসটা কী অবস্থায় আছে সেই সম্পর্কে একটা ডিসিশন দিতে পারি। যেমন আমরা যদি এই গ্যাসীয় সিলিন্ডারের কথাটাই চিন্তা করি, এই সিলিন্ডারের মধ্যে আমরা জানি যে গ্যাসীয় পদার্থের কি নির্দিষ্ট আকারও নাই, নির্দিষ্ট আয়তনও নাই। যেই পাত্রে আমরা রাখবো সেই পাত্রেরই কি ধারণ করবে, সেই পাত্রেরই আয়তন ধারণ করবে। তাহলে আমরা বলতে পারি যে এই পাত্রটাতে কি পরিমাণ গ্যাস আছে সেটা আমরা কিভাবে বলতে পারবো, সেটা বলার জন্য আমাদের তিনটা জিনিস জানতে হবে। এই পাত্রের আয়তনটা জানতে হবে, এই পাত্রের চাপটা জানতে হবে, এই পাত্রের তাপমাত্রাটা জানতে হবে। তাহলেই আমরা হচ্ছে এখানে কি পরিমাণ গ্যাস আছে এটা বলে দিতে পারবো। সেই সাথে এই গ্যাস কি ধরনের আচরণ করবে সেই জিনিসটাও আমরা বলে দিতে পারবো। আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আরও সামনেই দেখব, বাট আপাতত এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের গ্যাসের চলরাশি হচ্ছে তিনটা: তাপমাত্রা, চাপ এবং আয়তন।
এরপর লাস্টে গিয়ে আমরা হচ্ছে গ্যাস আর জলীয় বাষ্প এই দুইটা জিনিসের পার্থক্য দেখব। এই পার্থক্যটা আমরা একদম শেষের দিকে গিয়ে দেখব। সেখানে আমরা দেখব যে আসলে শীতকালে শিশির কেন পড়ে, এরপর হচ্ছে ঘরের তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, আবহাওয়ার পূর্বাভাস কিভাবে দেওয়া হয়, এই জিনিসগুলো আমরা হচ্ছে এই চ্যাপ্টার থেকে দেখার চেষ্টা করব। তো চলেন আমরা মেনলি শুরু করি। আচ্ছা, প্রথমেই আমাদের একটা নাম দেখা যাচ্ছে বয়েলের সূত্র। সো আমরা এই চ্যাপ্টারে যেই জিনিস করার চেষ্টা করব, আমাদের যে গ্যাসের তিনটা চলরাশি আছে, তাপমাত্রা, চাপ এবং আয়তন, আমরা সবগুলা হইতেছে একটা একটা করে চেঞ্জ করে করে দেখব যে গ্যাস আসলে কি ধরনের আচরণ করে। যেই ধরনের আচরণ করে সেই জিনিসটা নিয়েই আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে পড়ালেখা করার চেষ্টা করব। সো বয়েলের যে সূত্র, বিজ্ঞানী রবার্ট বয়েল উনি কি করছেন, উনি হচ্ছে আয়তন, উনি হচ্ছেন আয়তন এবং চাপ এই দুইটা জিনিস নিয়ে কাজ করছেন। গ্যাসের আয়তন এবং চাপ এই দুইটা জিনিস নিয়ে কাজ করছেন, ঠিক আছে। সো এই আয়তন এবং চাপ, গ্যাসের আয়তন এবং চাপ এই দুইটা উনি হচ্ছে বাড়াইছেন, কমাইছেন, এইটা কইরা 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 উনি হচ্ছে একটা সূত্র দিছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এখানে লক্ষণীয় বিষয়টা কি? লক্ষণীয় বিষয়টা হচ্ছে এই স্থির তাপমাত্রায় এই কথাটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যে উনি আয়তন চেঞ্জ করছে, আয়তন চেঞ্জ করে দেখছে চাপ কি হয়, আবার চাপ চেঞ্জ করছে, চাপ চেঞ্জ করে দেখছে আয়তন কি হয়। এই পুরা জিনিসটা আসলে উনি কি অবস্থায় করছে বলতো? উনি করছে হচ্ছে স্থির তাপমাত্রায়, ঠিক আছে। কারণ তাপমাত্রাও যদি চেঞ্জ হয়ে যায়, তাপমাত্রাও তো একটা চলরাশি, তাই না? আমরা তো আয়তন আর চাপের মধ্যে সম্পর্কটা কি সেই জিনিসটা আসলে দেখার চেষ্টা করতেছি। এর মাঝখানে যদি তাপমাত্রাও চেঞ্জ হয়ে যায় তাইলে কিন্তু আমরা সঠিক রেজাল্টটা পাবো না। সঠিক রেজাল্ট বলতে আয়তন আর চাপের মধ্যে এক্স্যাক্টলি কি সম্পর্ক সেই সম্পর্কটা পাবো না। এই কারণে উনি কি করছেন, উনি তাপমাত্রাটা ফিক্সড রাখছে। তাপমাত্রা ফিক্সড রেখা উনি হচ্ছে চাপটা চেঞ্জ করছে। চাপ চেঞ্জ করে দেখছে যে আয়তনও চেঞ্জ হয়। আয়তন কিভাবে চেঞ্জ হয়? আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতে চেঞ্জ হয়, ঠিক আছে। এই কারণে আমাদের এই সূত্রটা এখানে লেখা হয়েছে যে আয়তন কি কিসের সমানুপাতিক? চাপের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। অ্যান্ড এই যে চাপের ব্যস্তানুপাতিক, এই চাপটা আসলে কি? এই চাপটা আসলে আমাদের এই যে একটা সিলিন্ডারের মধ্যে কি আমাদের এই গ্যাসের অণুগুলো আছে, এই গ্যাসের অণুগুলো কিন্তু তার পাত্রের গায়ে চাপ দেয়, ঠিক আছে। পাত্রের গায়ে চতুর্দিকেই তারা চাপ দিতেছে, ঠিক আছে। এরকম উপরে, নিচে, ডানে, বামে সব দিকে এরা চাপ দিতেছে। এই যে চাপ দিতেছে, এই চাপটাকে, গ্যাসের টোটাল যে চাপটা, এই চাপটাকে বলে হচ্ছে আমাদের কি, এইখানে যে চাপের কথা বলা হয়েছে সেইটা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের গ্যাস। আমরা যদি এই চাপের পরিচয়টা লিখি, গ্যাস প্রদত্ত বা গ্যাসের দেওয়া পাত্রের গায়ে চাপ, পাত্রের গায়ে চাপ, ঠিক আছে। এখানে আমরা বাইরে থেকে যদি এই যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটার উপরে যদি ধাক্কা দিই, তাহলে তো আমরাও গ্যাসের উপরে চাপ দিতেছি। এই চাপটা কিন্তু আমাদের দেওয়া চাপ না, ঠিক আছে। এটা হচ্ছে গ্যাস, এই গ্যাসের অণুগুলা পাত্রের গায়ে কতটুকু চাপ দিতেছে সেইটা, ঠিক আছে। যদিও এখন মনে হইতেছে যে আমাদের দেওয়া চাপ আর গ্যাসের দেওয়া চাপ এই দুইটা তো সেমই হওয়ার কথা, কিন্তু সব ক্ষেত্রে সেম নাও হইতে পারে, ঠিক আছে। সো ওইটা বেশ জটিল আলোচনা। আমরা আপাতত যে জিনিসটা জানবো, যে জিনিসটা মনে রাখবো, সেটা হচ্ছে যে এখানে যেই চাপের কথা বলা হচ্ছে, এই সূত্রের মধ্যে যেই চাপের কথা বলা হচ্ছে, এই চাপটা কি? এই চাপটা হচ্ছে গ্যাস যেই চাপ দিচ্ছে সেইটা, ঠিক আছে। আমাদের দেওয়া চাপ না, গ্যাস যেই চাপ দিচ্ছে সেইটা। সো এখন এই জিনিসটা আমরা যদি দেখার চেষ্টা করি যে এখানে শুরুতে কি আছে, শুরুতে একটা পাত্র আছে। এই পাত্রের মধ্যে কি আছে? এই পাত্রের মধ্যে আমাদের কিছু গ্যাস রাখা আছে। সো এখন আমাদের ভলিউমটা বা আয়তনটা আমরা দেখতেছি অনেক বেশি। আয়তন এতটুকু পরিমাণে গ্যাস তার জায়গা দখল করে রাখছে, ঠিক আছে। এখন যদি আমি গ্যাসের চাপ বাড়াইতে চাই তাহলে কি হবে? গ্যাসের চাপ যদি আমি বাড়াই তাহলে এই পুরো জিনিসটাকে কম্প্রেস করে ফেলতে হবে, নাহলে কি, নাহলে তো আর চাপ বাড়বে না। গ্যাসের চাপ বাড়ানো মানে হচ্ছে যে অনুপরমাণুগুলা যে এই যে গ্যাসের পাত্রের গায়ে ধাক্কা দিতেছে, একক ক্ষেত্রফলে ধাক্কা দিতেছে, এই ধাক্কার পরিমাণ বাড়ানো। এই ধাক্কা কখন বেশি হবে? যখন এদের মধ্যে ছুটাছুটির পরিমাণ বেশি হবে। এই ছুটাছুটির পরিমাণ কখন বেশি হবে? আমরা যদি এটাকে কম প্রেস করে ফেলি, উপরে থেকে চাপ দিয়ে এটার জায়গাটা ছোট করে ফেলি, তাইলে কি হবে? জায়গাটা ছোট করে ফেললে এখন এদের মধ্যে কিন্তু ছোটাছুটির জায়গা কমে গেছে। সো অল্প জায়গার মধ্যে এরা যেহেতু ছোটাছুটি করতেছে, এরা অনেক বেশি জোরে জোরে কি ধাক্কা দিতেছে পাত্রের গায়ে। সো যখন পাত্রের গায়ে এইভাবে ধাক্কা দিতেছে, সো তখন আমরা বলতে পারি যে গ্যাসের চাপটা বাইরে গেছে, ঠিক আছে। সো এখন যখন
এই ডান পাশের যে সিলিন্ডারটা, ডান পাশের সিলিন্ডারে আমরা বলতে পারি যে এখানে অল্প জায়গায় গ্যাস ছোটাছুটি করতেছে, এই কারণে গ্যাসের চাপটা বাইরে গেছে। এটা আমরা এই সিলিন্ডারের মধ্যেও দেখতে পারতেছি যে চাপ শুরুতে ছিল এতখানি, পরবর্তীতে চাপ হয়ে গেছে এতখানি, সো চাপ বাইরে গেছে। চাপ বাড়ার ফলে কি হয়েছে? চাপ বাড়ার ফলে আমরা দেখতেছি যে চাপ বাড়ার জন্য আয়তন কিন্তু কমাইতে হয়েছে, বা এটা মানে কমাইতে হয়েছে বলাটা ঠিক না, আমাদের যেটা হয়েছে যে চাপ বাড়ার ফলে আয়তন কমে গেছে, গ্যাসের আয়তনটা কমে গেছে। সো এইভাবেই পুরো জিনিসটা আসলে কাজ করে। ঠিক আছে, এই চাপ আমরা হইতেছে এইখানে আমরা যেটা করছি যে আমরা বাইরে থেকে চাপ দিয়া গ্যাসের আয়তনটা কমাইছি। অনেক সময় এমনও হইতে পারে যে নর্মাল বায়ুমণ্ডলে কি হয়েছে, নর্মাল আমাদের যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলে যখন হচ্ছে আমাদের নিম্নচাপ সৃষ্টি হয় তখন কি হয়, চাপ কমছে মানে আমাদের আয়তনটা বাইরে যাবে। ঠিক আছে, নিম্নচাপ সৃষ্টি হয়েছে মানে গ্যাসগুলা অনেক বড় হয়ে গেছে, অনেক দূর পর্যন্ত ছড়ায় ছিটে গেছে। আবার উচ্চচাপ মানে কি? উচ্চচাপ মানে হইতেছে অনেকগুলা গ্যাসের কণা এক জায়গায় ছোটাছুটি করতেছে, এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে আছে। সো এইভাবে মানে বাইরে থেকে যে চাপ দিতে হবে এরকম কোনো কথাই নাই, তাপমাত্রা চেঞ্জ করে আরও অনেকভাবেই করা যায়। বাট মেইন কথা যেটা হচ্ছে যে আমাদের চাপ যদি বাড়ে, আমাদের প্রেশার যদি বাড়ে, ভলিউম হচ্ছে কমবে, আর প্রেশার যদি কমে তাইলে ভলিউম হচ্ছে বাড়বে। এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন এইখান থেকে জানার বিষয়। সো এই জিনিসটা আমরা হচ্ছে বিজ্ঞানী রবার্ট বয়েল তো এখানে বলছেনই, উনি হচ্ছে সূত্র এই জিনিসটা এক্সপেরিমেন্টালি প্রমাণ করে দেখাইছেন, আর আমরা হচ্ছে কমন সেন্স দিয়েও বুঝতে পারলাম যে যদি আমরা চাপ বাড়াই তাহলে হচ্ছে আয়তন অবশ্যই কমে যাবে। চাপ বাড়ানো মানে হইতেছে খুবই অল্প জায়গার মধ্যে ছোটাছুটি করতেছে, সো আয়তন এখানে খুবই কম। আর যদি আমরা চাপ কমাই তাহলে কি হবে, চাপ কমাইলে সে হচ্ছে গ্যাসগুলা হচ্ছে আমাদের ছোটাছুটি করার জন্য অনেক জায়গা পাইতেছে, এই কারণে তখন হচ্ছে আয়তনটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের মেইন কনসেপ্ট। ঠিক আছে, সো এখন এটার যে ম্যাথমেটিক্যাল ফর্ম, যে কি আমাদের আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। সো এখান থেকে আমরা যেটা বলতে পারি যে আমরা এইভাবে বলতে পারি যে ভি, আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য কি করতে হয়, এই ভিটা কিন্তু ক্যাপিটাল ভি। তো সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য আমাদের একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, এটা একটা র্যান্ডম ধ্রুবক কে ইজ ইকুয়ালস টু 1/p, বা আমরা বলতে পারি যে পিভি ইজ ইকুয়ালস টু কে। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখব যে আমাদের যে বয়েলের যে সূত্র আছে, সেই বয়েলের সূত্রটাকে এরকম একটা ফরম্যাটে লেখা হয় যে পিভি ইজ ইকুয়ালস টু কে, বা আমাদের এইভাবে লেখা হয় যে পিভি ইজ ইকুয়ালস টু ধ্রুবক, এরকম একটা ফরম্যাটে লেখা হয়। এই কে এর মান কত, এটা এক এক ক্ষেত্রে এক এক রকম হয়। সো এই জিনিসটা আমরা মেইনলি যেটা জানার চেষ্টা করব যে পিভি ইজ ইকুয়ালস টু ধ্রুবক। ঠিক আছে, এই ধ্রুবকটা কেমন হবে সেটা আমাদের আরও অনেক পরের আলোচনা, যখন আমরা আদর্শ গ্যাস সমীকরণে যাব। বাট আপাতত পিভি সমান সমান হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি। এখন এই সূত্রটা তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না মানে কোনো ম্যাথের ক্ষেত্রে। সো ম্যাথে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তখন আমাদের আরও একটা অনুসিদ্ধান্ত আছে, বা এইখান থেকে ডেরাইভ করে একটা জিনিস নিয়ে আসা যায় যে মনে করি যে এই সিলিন্ডারটাতে শুরুতে এই জায়গায় চাপ কত ছিল, শুরুতে এই জায়গায় চাপ ছিল হচ্ছে আমাদের P1 আমরা ধরে নিই, অ্যান্ড শুরুতে আয়তন কত ছিল, শুরুতে আয়তন ছিল আমরা ধরে নিই V1। তাহলে আমরা বলতে পারি যে এই সিলিন্ডারের ক্ষেত্রে P1 V1 সমান সমান হচ্ছে আমাদের কি ধ্রুবক। এখন আমরা যখন কি করব, আমরা একই তাপমাত্রায়, ঠিক আছে, এই তাপমাত্রা কিন্তু স্থির রাখতে হবে, স্থির তাপমাত্রায় আমরা এটাকে কি করব, এটাকে কম্প্রেস করে ফেলবো, এটাকে সংকুচিত করে ফেলবো। সংকুচিত করে ফেলার ফলে এইটার চাপ হয়ে গেল P2। ঠিক আছে, আর এখন আয়তন হয়ে গেল V2। এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে P2 V2 এইটাও হয়ে যাবে আমাদের ধ্রুবকেরই সমান। এই দুইটা ধ্রুবক সেম হবে। কেন সেম হবে, কারণ এই দুইটা হচ্ছে তাপমাত্রার উপরে নির্ভর করে। এটা আমরা আদর্শ গ্যাস সমীকরণেই দেখব যে এই ধ্রুবকটা আসলে তাপমাত্রার উপরে নির্ভর করে। আর তাপমাত্রা যেহেতু স্থির আছে, আমরা কোনো কিছু চেঞ্জ করি নাই, তাহলে এই ধ্রুবকটা সমান। আর এই ধ্রুবক যদি সমান হয় তাহলে তো আমরা এইভাবে বলতে পারি যে P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2। ঠিক আছে, সো এই যে সূত্রটা আমরা পাইলাম, এই ফর্মুলাটাই আমরা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে ইউজ করব। ঠিক আছে, P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2। সো এই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের
কী বলা যায় একদম কোর কনসেপ্ট যেগুলো সেগুলো আমরা আরও কিছু জিনিস দেখার চেষ্টা করব এখান থেকে, যেমন বয়েলের সূত্রের যে গ্রাফগুলো আছে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, সো গ্রাফের ক্ষেত্রে আমরা সবাই অবভিয়াসলি জানি যে হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আমরা তাও আরেকবার বোঝার জন্য লিখে দিই, এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। সো আমাদের যদি এইভাবে বলা হয় যে ভি, এভাবে আমরা লিখি ভি বনাম পি, এরকম একটা গ্রাফ যদি আমাদেরকে কি বলা যায় আঁকতে বলা হয়, তাহলে আমরা কি করব, আমাদের ভি আর পি এদের সম্পর্কটা কি, এদের সম্পর্কটা হচ্ছে যে ভি সমানুপাতিক 1/p, তাই না, ব্যস্তানুপাতিক আমরা বলতে পারি, বা ভি ইজ ইকুয়ালস টু কি কে ইন্টু 1/p। ঠিক আছে, সো আমরা মেইনলি যেটা বলতে পারি যে এই গ্রাফটা আসলে কিসের সাথে মিলতেছে, আমাদের এক্স অক্ষে আমরা কি বসাবো, এক্স অক্ষে বসাবো হচ্ছে ভি, এটা হচ্ছে ওয়াই অক্ষের কথা বলা হয়, মানে কোনো একটা কিছু বনাম কোনো একটা কিছু, প্রথমে যেটা বলে এটা হচ্ছে ওয়াই অক্ষে বসাইতে হয়, সেকেন্ডে যেটা বলে সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষে বসাইতে হয়। সো ভি বনাম পি যেহেতু বলছে আমাদের এক্স অক্ষে পি বসাইতে হবে, ঠিক আছে। সো এক্স অক্ষে আমরা বসাবো হচ্ছে পি, আর ওয়াই অক্ষে কি বসাবো, ওয়াই অক্ষে বসাবো হচ্ছে ভি। সো আমরা যদি এই পুরা জিনিসটাকে আমরা কি করব, ওয়াই ভি এর ভি আমরা কোথায় বসাবো, ওয়াই অক্ষে, আর পি বসাবো এক্স অক্ষে। সো আমাদের এই পুরা জিনিসটা ওয়াই আর এক্স দিয়ে যদি আমরা তুলনা করি, ওয়াই সমানুপাতিক 1/x এর গ্রাফ হয়ে যায়, ঠিক আছে। তো ওয়াই সমানুপাতিক 1/x, ভি সমানুপাতিক 1/p, এটা হচ্ছে আমাদের ওয়াই সমানুপাতিক 1/x এর গ্রাফ হয়ে যায়। আর এই গ্রাফটা দেখতে কেমন হয় আমরা যারা ম্যাথে পড়ে আসছি তারা তো জানি, আর যদি না জানা থাকি এখনও, তাইলে এখন আমরা দেখে নেই যে এই গ্রাফটা হয় হচ্ছে আমাদের এরকম, ঠিক আছে। সো এই গ্রাফটা আরেকটু সুন্দরভাবে আঁকা যাইতো, এখানে মানে খুব বেশি গোল করে আঁকা যাইতেছে না, আমি তাও আরেকবার একটু চেষ্টা করি, মোটামুটি রকমের হয়েছে আর কি। এটা আর একটু কাছ দেওয়া যাবে, আচ্ছা দেখি এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে আর একটু কাছে নিয়ে যাওয়া যায় কেন, এই তো, হ্যাঁ এই তো, এখন আমরা মোটামুটি আইডিয়া পাইতেছি যে এইটা হচ্ছে আমাদের ভি বনাম পি এর গ্রাফ। একইভাবে একই জিনিস আমাদেরকে যদি বলা হয় যে 1/v সমানুপাতিক, আচ্ছা আমরা এইভাবে বলি যে 1/v বনাম পি, এটা গ্রাফ যদি আঁকি, তাহলে আমাদের ওয়াই অক্ষে দিতে হবে 1/v আর এক্স অক্ষে দিতে হবে পি। আমাদের সমীকরণটা কি, সমীকরণটা হচ্ছে যে ভি সমানুপাতিক 1/p, তাই না। আচ্ছা, এখন আমরা যদি পুরো জিনিসটাকে উল্টায় দিই তাহলে কি হবে, আমরা যদি ইনভার্স করি, ইনভার্স করলে কি হবে, বা আমরা একদম যে সমীকরণটা আছে সমীকরণটা নিয়েই কাজ করি, যে ভি ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/p, ঠিক আছে। এইটা ছিল আমাদের সমীকরণ, আমাদের তো 1/v লাগবে। সো 1/, যদি করি 1/v ইজ ইকুয়ালস টু 1/k, 1/k এটা মানে আমাদের একটা অজানা ধ্রুবক, সো এটা নিয়ে আমাদের মাথা ঘামাইতে হবে না, ইন্টু পি, ঠিক আছে। এরকম হয়ে গেল, সবগুলাই হচ্ছে তাদের ইনভার্স হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের ওয়াইয়ের বদলে বসাইতে হবে কি, ওয়াইয়ের বদলে বসাইতে হবে 1/v, এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে। আর এক্সের বদলে বসাইতে হবে কি, এক্সের বদলে বসাইতে হবে হচ্ছে আমাদের পি, তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স। সো 1/v যে আছে, 1/v কি একদম নর্মালি আছে না ওয়াইয়ের বদলে, সো এই পুরো জিনিসটা কি ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং, এই কেটাকে আমরা সামথিং বলতে পারি, সামথিং ইন্টু এক্স। সো এটা কি ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্সের গ্রাফ না, এই সামথিংয়ের বদলে সামথিংটাকে আমরা এম ধরে নিতে পারি, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্সের গ্রাফ। সো এই গ্রাফটা হবে হচ্ছে আমাদের একটা মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে। সো এটা আমাদের মূল বিন্দুগামী সরল রেখা হবে, কিন্তু আমাদের এইটা একদম জিরোতে মিলবে না। কেন জিরোতে মিলবে না, জিরোতে মিলা মানে কি, যে আমাদের চাপ জিরো, আচ্ছা চাপ দেই নেই, চাপ আমরা একদমই দেই নেই, এটা যদিও মানে চাপবিহীন কোনো একটা জায়গায় যাওয়াটা খুবই অসম্ভব ব্যাপার, বাট আমরা ধরে নিই যে আমরা হচ্ছে একটা ভ্যাকিউম স্থান তৈরি করছি। আর চাপ না থাকলে আমরা ধরে নিতেছি যে ভি এর মান কি হবে, ভি এর মান অসীম হয়ে যাবে, তাই না। মানে 1/v এর মান কি, এই জায়গায় কি, এই জায়গায় হচ্ছে 1/v এর মান 0, তাই না। এখানে হচ্ছে পিও 0, 1/vও 0, পি এর মান 0 তো আমরা বুঝলাম একদম ভ্যাকিউমে চলে গেছে। 1/v এর মান 0 মানে কি, 1/v 0 মানে হচ্ছে
1/v ইজ ইকুয়ালস টু 0 মানে হচ্ছে v ইজ ইকুয়ালস টু ইনফিনিটি। সো আমাদের অসীম আয়তনের এই জায়গায় আমরা বলতেছি যে এই জায়গায় গ্যাসটার আয়তন অসীম হবে, কিন্তু গ্যাসের আয়তন অসীম এটা তো আসলে বাস্তবে সম্ভব না। এই কারণে আমরা কি করি, এই কারণে আমরা দাঁড়াও 1 মিনিট, এই কারণে পুরো জিনিসটা আমরা কি করি, আমরা হচ্ছে এই বরাবর একটা ডট ডট লাইন দেওয়া যায় যে যদি সম্ভব হইতো তাহলে এই জায়গায় মিলতো, কিন্তু এটা আসলে মিলবে না, এটা আসলে শুরু হবে এরকম ডট ডট লাইন দিয়ে আমরা হচ্ছে এইখান থেকে শুরু করি, ঠিক আছে। এরকম একটা গ্রাফ আমাদের হয়, ঠিক আছে। আচ্ছা, সো আই গেস এটা আমরা বুঝতে পারছি। সো এরপরে আমরা যেটা করব, আচ্ছা আমাদের পুরো স্ক্রিনটা দেখা যাইতেছে না, আমরা যেটা করব ফিক্স টু হাইট, হ্যাঁ এখন আমরা যেটা করব আমরা হচ্ছে আরেকটা গ্রাফ আঁকতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পি বনাম ওয়ান বাই ভি, ঠিক আছে, পি বনাম 1/v। তাহলে আমাদের কি হবে, আমাদের ওয়াই অক্ষে বসাইতে হবে পি, এক্স অক্ষে বসাইতে হবে কি, এক্স অক্ষে বসাইতে হবে 1/v, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে এই জিনিসটাই আমরা আবার ফেরত নিয়ে আসি, আমরা এখান থেকে লিখতে পারি যে 1/v ইজ ইকুয়ালস টু 1/k ইন্টু পি, তাই না, এটাই ছিল আমাদের সমীকরণ। আমরা একটু মানে ডান বাম চেঞ্জ করে লিখি যে পি পি ইজ ইকুয়ালস টু, আচ্ছা কেটাকে ওই পাশে নেওয়া যায়, কে ইন্টু 1/v, ঠিক আছে। আচ্ছা সো এখন তাহলে আমরা কি করব, এখন আমাদের ওয়াই কি বসাইতে হবে, ওয়াই বসাইতে হবে হচ্ছে আমাদের কি পি, আর এক্সে বসাইতে হবে 1/v, ঠিক আছে। সো এই পাশে আছে ওয়াই, এই পাশে আছে সামথিং, এই পাশে আছে এক্স, সো ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং ইন্টু এক্স। এই সামথিং যে কেটা আছে এটাকে আমরা এম ধরে নিতে পারি, এটা হচ্ছে ঢাল, তাহলে আমাদের কি হবে, এইটাও কিন্তু ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স সরল রেখায়, তাই না। সো এইটাও হচ্ছে আমাদের এইরকম একটা সরল রেখায় হবে, ঠিক আছে। সো এই তিনটা গ্রাফ যদি আমরা বুঝে থাকি তাহলে কিন্তু আমাদের কাজ অর্ধেক শেষ, আমরা কিন্তু মোটামুটিভাবে গ্রাফের কনসেপ্ট বুঝে ফেলছি যে কিভাবে গ্রাফটা আঁকতে হয়। আচ্ছা তাহলে আমরা এবার সামনের দিকে যাই। হ্যাঁ এখন আমরা আরও দুইটা স্টাইলের গ্রাফ দেখার চেষ্টা করব, যেখানে আমরা অন্য আরও দুইটা জিনিস প্লট করার চেষ্টা করব। যে আমাদের যদি এরকম বলা হয় যে 1/p বনাম 1/p বনাম কি বলা যেতে পারে, ভি, এরকম যদি একটা গ্রাফ আমরা লিখতে চাই, তাহলে আমাদের ওয়াই অক্ষে কী দিতে হবে, ওয়াই অক্ষে দিতে হবে 1/p, আর এক্স অক্ষে দিতে হবে হচ্ছে আমাদের ভি। আচ্ছা এখন তাহলে আমরা কি করতে পারি, আমাদের সমীকরণটা কি ছিল, সমীকরণটা ছিল হচ্ছে যে ভি ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/p। এই ক্ষেত্রেও আমাদের সেম ঘটনা ঘটছে যে আমাদের, আচ্ছা আমরা সাইড চেঞ্জ করে নিই যাতে আমাদের ওয়াই কোনটা এক্স কোনটা বুঝতে সুবিধা হয়। আমরা হচ্ছে পি 1/pটাকে এই পাশে নিয়ে আসি যাতে আমাদের ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স ওই রকম একটা ফর্মেটে আনতে সুবিধা হয়। কেটাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে 1/k, আর ভি তো ভি থাকবে। আমরা কিন্তু জাস্ট ডান বাম সমান সমানের বাম পাশেরটা ডানে লিখছি, ডান পাশেরটা বামে লিখছি, শুধুমাত্র কেটাকে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে গেছি বা পক্ষান্তর করছি, ঠিক আছে, আর কোনো কিছু কিন্তু পক্ষান্তর করা হয় নাই। তাহলে 1/p এইটা হচ্ছে আমাদের যাবে হচ্ছে ওয়াই অক্ষে, আর ফুল ভি এই পুরো ভিটাই যাবে হচ্ছে আমাদের এক্স অক্ষে। তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে, ওয়াই ইজ ইকুয়ালস টু এই জায়গায় আছে সামথিং, তাই না, সো এই জায়গায় সামথিং ইন্টু এক্স, সো ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স, এরকম একটা গ্রাফ আমাদের হবে। এটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে। সো আমাদের কোন গ্রাফের শেপটা আসলে কীরকম হয় এটা কিন্তু আসলে ম্যাথ থেকে ভালো মতো শিখা নিতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু বিভিন্ন ধরনের গ্রাফ দিতে পারে, এখানে 1/p সমান 1/v এই ধরনের গ্রাফও দিয়ে দিতে পারে। তো আমাদের সবগুলাই হচ্ছে খেয়াল রাখতে হবে যে আসলে কিভাবে কি হইতেছে, ঠিক আছে, না হলে কিন্তু আমরা বুঝবো না, অ্যান্ড গ্রাফটার শেপ কেন এইরকম হলো এটাও কিন্তু আমরা ঠিকঠাক মেজার করতে পারবো না। আচ্ছা লাস্ট আরেকটা যদি আমরা দেখি যে পিভি বনাম পি, এই গ্রাফটা যদি আমরা কি করতে চাই, এই গ্রাফটা যদি আমরা আঁকতে চাই তাহলে এটা কীরকম হবে, আমাদের সমীকরণটা কী ছিল, আমাদের সমীকরণটা ছিল হচ্ছে যে পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না, বা আমরা এইখান থেকেও আমরা কী করতে পারি, এই সমীকরণ থেকেও আমরা ডান দিক পক্ষান্তর করে পিভি ইজ ইকুয়ালস টু কে এই জিনিসটা নিয়ে আসতে পারি। সো পিভি ইজ ইকুয়ালস টু কে এটা ছিল হচ্ছে আমাদের সমীকরণ। সো আমরা ওয়াই অক্ষে যদি দেই পি, এটা ডট ডট দেই নেই, ওয়াই অক্ষে যদি দেই পিভি, ঠিক আছে, আর এক্স অক্ষে যদি দেই পি, আমরা দেখতে পাইতেছি যে পিভি এর মান সবসময় হচ্ছে একটা ধ্রুবক।
এই পিভি এর মান কখনো চেঞ্জ হইতেছে না। সো আমরা এক্স অক্ষ বরাবর কি পি এর মান আমরা চেঞ্জ করতে থাকবো, এই জায়গায় 1 2 3 4। সো পি এর মান যতই আমরা দেই না কেন পিভি এর মান কত থাকবে, পিভি এর মান সবসময় ফিক্সড থাকবে, ঠিক আছে। আমরা ধরে নেই যে পিভি এর মান হইল হচ্ছে কত, 100, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের 100, আমরা ধরে নিচ্ছি, এটা একটা ধরে নেওয়া মান। তাহলে আমরা চাপের মান যখন 1 প্যাসকেল, চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল, তো চাপের মান যখন 1 প্যাসকেল তখনও পিভি এর মান 100, চাপের মান যখন 2 প্যাসকেল তখনও পিভি এর মান 100, ঠিক আছে। পি এর মান চেঞ্জ হয়েছে, পি এর মান চেঞ্জ হওয়ার কারণে ভি এর মানও ওইভাবে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। পি এর মান কি বাড়তেছে, এখানে 1 প্যাসকেল ছিল, এই জায়গায় 2 প্যাসকেল। সো পি এর মান বাড়ার কারণে ভি এর মান কমে গেছে। এইভাবে পি আর ভি একটা বাড়াইলে একটা কমতেছে, এইভাবে কম বেশি করে মেইনলি যেটা হইতেছে যে পিভি এর মানটা সেমই থাকতেছে। সো পিভি এর মানটা সবসময় এই জায়গায় 100ই থাকবে। সো এইটার গ্রাফটা এইরকম একটা সরল লেখা হবে, ঠিক আছে। এরকম একটা সরল রেখা হবে, এরকম 100 বরাবর লাইন দিতে হবে না, মানে আমাদের জাস্ট বুঝাইতে হবে যে পিভি রেখাটা একটা এরকম এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মেইন বয়েলের সূত্রের বিভিন্ন টাইপের গ্রাফ। তো এরপর আই গেস আমাদের এক এক চলক এক এক অক্ষে দিয়া এক এক ধরনের ইনভার্স করে দিলে আমরা এই জিনিসটা বের করতে পারবো, এই জিনিসটা হিসাব করতে পারবো আই গেস, নাকি? আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই। এখন আমরা যে জিনিসটা দেখব যে বিভিন্ন তাপমাত্রায় লেখচিত্র, ঠিক আছে। সো আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখব যে এই যে গ্রাফগুলো আছে, এই গ্রাফগুলোকে আসলে এই ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয় হচ্ছে চাপ, আর এক্স অক্ষ বরাবর নেওয়া হয় হচ্ছে আয়তন, ঠিক আছে। এটাকে পিভি গ্রাফ বলা হয়। এটাকে আরও একটা নাম আছে, সরি গ্রাফ, এক মিনিট। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেইটা হচ্ছে যে এই যে বয়েলের সূত্র, এই বয়েলের সূত্রের আরেকটা নাম আছে, এই সমীকরণের আরেকটা নাম হচ্ছে সমষ্ণ সমীকরণ, সমষ্ণ সমীকরণ, ঠিক আছে। সো এই গ্রাফটাকে কি বলে, কি বলতে, তো এই সমীকরণটাকে কি বলে, বয়েলের সূত্রের যে সমীকরণটা, এই সমীকরণটাকে কি বলে, এই সমীকরণটাকে বলা হয় হচ্ছে আমাদের সমষ্ণ সমীকরণ, ঠিক আছে। সো আমরা যদি আবার এই গ্রাফটাতে যাই, আমরা বলতেছিলাম যে এই গ্রাফে আমরা কি দেখব, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পি বনাম ভি এই গ্রাফটা দেখব, ঠিক আছে। সো এই যে গ্রাফটা, এই গ্রাফটাতে আমরা একটু আগেই দেখে আসছি, এই গ্রাফটা হবে এরকম, ঠিক আছে না, এরকমই না। আমরা ভি বনাম পি গ্রাফ আঁকছিলাম, ঠিক আছে, ভি বনাম পি গ্রাফ আঁকছিলাম, তাহলে পি বনাম ভি গ্রাফ এরকম কেন হইলো? আমাদের সমীকরণটা কি, আমাদের সমীকরণটা হচ্ছে যে ভি সমানুপাতিক 1/p, তাই না? বা আমরা আরেকটু ইয়ে করেও বলতে পারি যে ভি ইজ ইকুয়ালস টু কি, কে ইন্টু 1/p। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে পি ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/v, তাই না? আমরা জাস্ট ডান বাম চেঞ্জ করে দিছি। এখন ওয়াই অক্ষে কি বসাইতে হবে, ওয়াই অক্ষে বসাইতে হবে আমাদের পি, আর এক্স অক্ষে বসাইতে হবে আমাদের কি ভি, তাই না? এখন আমরা যদি খেয়াল করে দেখি যে এক্সটা কিন্তু আসলে এখানে কিন্তু 1/x আকারে আছে, ঠিক আছে। এই পুরো 1/vটাই কিন্তু এক্স অক্ষে বসে নাই, এক্স অক্ষে শুধু ভি বসছে। তাহলে আমাদের এই 1/, যেটা আছে এই 1 তো রয়ে গেছে, তাহলে এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং ইন্টু 1/x আকারের সমীকরণ। অ্যান্ড সেই আকারের সমীকরণের গ্রাফ কেমন, এইরকম একটা বক্ররেখা হয়, ঠিক আছে। সো এইরকম একটা বক্ররেখা, এইটাই হচ্ছে আমাদের পিভি গ্রাফ হবে। অ্যান্ড এখন এই গ্রাফের মধ্যে আমাদের এই যে একটা গ্রাফটা, এই একটা রেখা, এই রেখাটাকে আমাদের বলে হচ্ছে সমষ্ণ রেখা, সমষ্ণ রেখা। সমীকরণটাকে বলে হচ্ছে সমষ্ণ সমীকরণ, আর এই যে গ্রাফের যে রেখাটা হইলে এই রেখাটাকে বলা হচ্ছে সমষ্ণ রেখা। সমষ্ণ মানে কি, সমষ্ণ মানে হচ্ছে সম উষ্ণ, ঠিক আছে। সম মানে কি একই, উষ্ণ মানে হচ্ছে গরম, একই পরিমাণ গরম, ঠিক আছে। একই পরিমাণ গরম মানে কি, গরম ঠান্ডা এটা কি দিয়ে বুঝি, তাপমাত্রা দিয়ে বুঝি। তার মানে একই পরিমাণ তাপমাত্রা, এইটা বোঝানোর জন্য এটাকে সমষ্ণ রেখা বলা হয়, ঠিক আছে। বা ইংলিশে বললে আইসোথার্মাল গ্রাফ, ঠিক আছে, আইসোথার্মাল গ্রাফ। আচ্ছা, তাহলে এখন আমাদের মনে করি যে তাপমাত্রা আমরা হচ্ছে ফিক্স রাখছিলাম, আমরা তাপমাত্রা কত রাখছিলাম, আমরা তাপমাত্রা রাখছিলাম হচ্ছে
25°C, ঠিক আছে। সো আমাদের এই পুরা সবুজ কালারের যে গ্রাফটা, সবুজ কালারের গ্রাফটা পুরাটার মধ্যেই কিন্তু তাপমাত্রা 25°C। আমাদের পি চেঞ্জ হয়েছে, ভি চেঞ্জ হয়েছে, এই কারণে এরকম গ্রাফটা হয়েছে, কিন্তু আমাদের কি, আমাদের পুরা তাপমাত্রাটা কিন্তু আমাদের হচ্ছে এক এক জায়গায় কি বলি, পুরো তাপমাত্রাটা কিন্তু সব জায়গায় সেমই আছে, তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয় নাই, শুধুমাত্র পি আর ভি চেঞ্জ হয়েছে। এখন তাহলে আমি যদি তাপমাত্রা মনে করেন একটু বাড়াইলাম, বাড়ায় 30°C আমরা কি করতে চাই, 30°C আমরা হচ্ছে তাপমাত্রা কত হবে সেটা বের করতে চাচ্ছি, কি বলি 30°C পিভি গ্রাফ কেমন হবে সেটা বের করতে চাচ্ছি। তো সেই গ্রাফটা কেমন হবে, সেই গ্রাফও আমাদের এইরকম একটা গ্রাফই হবে, ঠিক আছে। এই যে একটা গ্রাফ, এইরকম একটা গ্রাফই হবে, কিন্তু কি হবে, সেই গ্রাফটা আরেকটু উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। সেই গ্রাফটা আরেকটু উপরের দিকে উঠে যাবে। আমরা যদি পুরো জিনিসটাকে আরেকটু পার্শিয়াল দিয়ে আমরা আরেকটু ভালো মতো বোঝার চেষ্টা করি, এখন আই গেস ভালো মতো বোঝা যাইতেছে। হ্যাঁ, এরকম হবে গ্রাফটা, ঠিক আছে। এই যে হ্যাঁ, এরকম আরেকটা গ্রাফ হবে। এবার তাপমাত্রা আমি আরও বাড়াইলাম, আরও বাড়ায় কি করতেছি, আমি আরও একটা গ্রাফ আঁকার চেষ্টা করতেছি, ঠিক আছে। আমি এখন তাপমাত্রা করছি 30°C, 35°C। আমি পি আর ভি এর একটা গ্রাফ আঁকলাম। পি আর ভি এর গ্রাফ কেমনে আঁকবো, আমরা হচ্ছে ওই যে মানে নর্মালি গ্রাফ কেমনে আঁকে, এখানে আমরা হচ্ছে নর্মালি গ্রাফ আঁকে হচ্ছে এখানে এক্স এর মান বসাই, এখানে ওয়াই এর মান বসাই, এবার এক্স আর ওয়াই এর জন্য বিভিন্ন মান নিয়ে আমরা গ্রাফ আঁকি। সো আমরা এখানে কি করবো, এক্স এর বদলে আমরা কি বসাবো, আমরা হচ্ছে ভি এর মান বসাবো, এখানে পি এর মান বসাবো, এরপর হচ্ছে বিভিন্ন মান নিয়ে আমরা গ্রাফটা আঁকবো। সেই গ্রাফটা আঁকতে দেখতে কেমন হবে, দেখতে এরকম হবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রেও আমাদের এই যে সবুজ কালারের গ্রাফটা, ঠিক আছে, এই এই সবুজ কালারের গ্রাফটা, এই সবুজ কালারের গ্রাফটাতে কিন্তু পুরা গ্রাফ বরাবর তাপমাত্রা সেম, ঠিক আছে। সব জায়গায় তাপমাত্রা 25°C আমরা ধরে নিচ্ছি যে 25°C। এখানে পি আর ভি চেঞ্জ হয়েছে, কিন্তু সব জায়গায় তাপমাত্রা একই ছিল। এই যে যেটাকে আমি এখন নীল কালার করতেছি, এই গ্রাফেও এই গ্রাফেও কিন্তু পুরা গ্রাফ বরাবর আমাদের তাপমাত্রা সেম ছিল। তাপমাত্রা সবসময় 30 যে থাকার কথা, 30 থাকার কথা ছিল, কিন্তু পি আর ভি এর মান চেঞ্জ হয় এই গ্রাফটা তৈরি করছে, ঠিক আছে। বেশি আঁকা বাঁকা হয়ে গেল, বাট আমি হচ্ছে মানে আলাদা করার জন্য আর কি বুঝাইতেছি। এরপর এই যে লাল কালারের যে গ্রাফটা, এখানে তাপমাত্রা সবসময় 35 থাকার কথা, 35ই ছিল, ঠিক আছে। পুরা গ্রাফ জুড়ে তাপমাত্রা একই, ঠিক আছে, পুরো গ্রাফ জুড়ে তাপমাত্রা একই, কিন্তু আমাদের কি এখানে পি আর ভি এর মানটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। সো এইভাবে আমাদের তাপমাত্রা চেঞ্জ হওয়ার কারণে এই সমষ্ণ রেখাগুলা এইভাবে চেঞ্জ হইতে থাকে, কিন্তু একই তাপমাত্রায় একটা সমষ্ণ রেখাই পাওয়া যায়, ঠিক আছে। এই জায়গায় দেখো, এই সবুজ কালারের একটা সমষ্ণ রেখা, একটাই তাপমাত্রা, নীল কালারের একটা সমষ্ণ রেখা, একটাই তাপমাত্রা, লাল কালারের একটা সমষ্ণ রেখা, একটাই তাপমাত্রা, ঠিক আছে। একই তাপমাত্রায় একটাই সমষ্ণ রেখা পাওয়া যাবে, সমষ্ণ নামই দেওয়া হয়েছে এই জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন এই ধরনের গ্রাফ যদি আমাদেরকে দিয়ে দেয়, আমরা কিভাবে বুঝবো যে এইটা আসলে মানে কি বলা যায়, এই গ্রাফটা কোনটার তাপমাত্রা বেশি, ঠিক আছে। আমরা ধরে নিলাম এক একটার তাপমাত্রা হচ্ছে, এইটার তাপমাত্রা হচ্ছে T1 তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা টি দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3। এটা আমরা কেমনে বুঝবো যে কোনটার তাপমাত্রা বেশি, আমাদের গ্রাফের মধ্যে এইখানে T1 T2 T3 হবে, ঠিক আছে। এই জিনিসটা কেন হবে, এই জিনিসটা হবে কারণ হচ্ছে আমি যদি আলাদা আরেকটা আলাদা কালার নেওয়ার শুরু, আমি যদি একটা হলুদ কালার একটা দাগ দিই, ঠিক আছে, একটা দাগ দিই, এই যে হলুদ কালারের দাগটা, এই হলুদ দাগটা আসলে কি বুঝাইতেছে, এই হলুদ দাগটা আসলে বুঝাইতেছে এই জায়গায় আয়তন কত, এই জায়গায় আয়তন ছিল 0 1 2 3, এইভাবে করতে করতে আয়তন মনে করি এই জায়গায় কত হয়েছে, এই জায়গায় মনে করি 8 মিটার কিউব হয়েছে, আমরা ধরে নিই, এটা ধরে না একটা মান। সো এই জায়গায় কি পুরা এই হলুদ লাইন বরাবর কিন্তু আমাদের আয়তনের মানটা একই, ঠিক আছে। এই জায়গায় আয়তন 8 মিটার কিউব, এই জায়গায় আয়তন 8 মিটার কিউব, এই জায়গায় আয়তন 8 মিটার কিউব, ঠিক আছে। একই আয়তনের জন্য আমাদের আমরা দেখতে পাইতেছি যে এই ক্ষেত্রে তাপমাত্রাটা বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই আয়তনের জন্য গ্রাফগুলা এক এক জায়গায় ছেদ করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের তাপমাত্রা 8 মিটার কিউব ছিল, আমরা বললাম এখানেও মানে আয়তন 8 মিটার কিউব ছিল, এই জায়গায় আয়তন 8 মিটার কিউব, এই জায়গায় আয়তন 8 মিটার কিউব, এই জায়গায় আয়তন 8 মিটার কিউব, কিন্তু এই জায়গায় আয়তন 8 মিটার কিউব হইলেও এই জায়গায় চাপ কত, এই জায়গায় চাপ হচ্ছে এইটা,
তাই না? আর নীল গ্রাফের ক্ষেত্রে এই জায়গায় আয়তন যদিও 8 মিটার কিউব, কিন্তু এই জায়গায় চাপ কত? চাপ কিন্তু এই জায়গায় বেশি, তাই না? এই ক্ষেত্রে চাপ বেশি, আমরা আপাতত বলে নিতেছি চাপ বেশি। আর এই জায়গায় একদম লাল গ্রাফের ক্ষেত্রে আয়তন আমাদের 8 মিটার কিউবে আছে, কিন্তু চাপ কত? চাপ আরও বেশি। আমরা ইচ্ছা মতো ধরে নিতে পারি যে চাপ এই ক্ষেত্রে কত? 1 ATM ছিল, ধরে নিলাম। এই ক্ষেত্রে মনে করো 2 ATM ছিল, এই জায়গায় 3 ATM ছিল, ঠিক আছে? সো একই আয়তনের ক্ষেত্রে আমাদের কি হয়েছে? চাপ এক এক জায়গায় বেশি। আচ্ছা, একটা জিনিস আমি যদি দেখার চেষ্টা করি যে মনে করি আমাদের কাছে একটা বেলুন আছে, ঠিক আছে? একটা বেলুন আছে। এই যে বেলুনটা আছে, বেলুনের মধ্যে নিশ্চয়ই গ্যাসীয় কণা আছে। এখন এই বেলুনের আমরা যদি তাপমাত্রাটা বাড়াই তাইলে কি হবে? ঠিক আছে, এই তাপমাত্রার সাথে আমাদের যে সম্পর্কগুলো, এটা হচ্ছে আমরা এই নেক্সট ক্লাসেই দেখব পরবর্তী সূত্রে। বাট আপাতত আমরা যদি এই সম্পর্কটা মনে রাখি যে তাপমাত্রা আমরা যদি বাড়াই তাহলে কি হবে? গ্যাসের অণুপরমাণুগুলো কিন্তু চারপাশে ছোটাছুটির পরিমাণ বেড়ে যাবে, তাই না? কারণ তাপমাত্রা দিছি, বাইরে থেকে শক্তি দিছি, ওরা হচ্ছে শক্তি পাইছে। এখন এই তাপ শক্তিটাকে ইউজ করে ওরা হচ্ছে কি, ওরা হচ্ছে আরও বেশি বেগে ছোটাছুটি করবে। সো ছোটাছুটি যদি বাইরে যায়, এই বেলুনের গায়ে ধাক্কার পরিমাণও বাইরে যাবে, তাই না? সো বেলুনের গায়ে ধাক্কা মানে কি? একক ক্ষেত্রফলে যে ধাক্কা, ওইটাই তো চাপ। সো আমরা বলতে পারি যে তাপমাত্রা বাড়াইলে কিন্তু চাপও বেশি হয়ে যায়, ঠিক আছে? সো আমাদের দেখি, আমাদের আয়তন একই রাখছি, ঠিক আছে? আয়তন একই রাখলে যেইটাতে আমাদের চাপ বেশি হইতেছে, ওই ক্ষেত্রে চাপ বেশি হওয়া মানে কি? চাপ বেশি হওয়া মানে তাপমাত্রা বেশি হওয়া, তাপমাত্রা বেশি হওয়া মানে চাপ বেশি হওয়া, দুইটা একই জিনিস। তাহলে চাপ যেটাতে বেশি হইতেছে ওইটার তাপমাত্রাটাই বেশি হবে, ঠিক আছে? সো আমরা এখানে একটা কি করছি, এই জায়গায় শুরুতে একটা লাইন টানছি, লাইন টেনে আমরা আয়তনটাকে ফিক্স করে ফেলছি, ঠিক আছে? এরপর এই লাইনের মধ্যে এই ক্ষেত্রে চাপ অনেক কম। চাপ কম হওয়া মানে কি? চাপ আর তাপমাত্রা একইভাবে বাড়ে কমে। তাহলে চাপ কম মানে এই জায়গায় তাপমাত্রাও সব থেকে কম। এই জায়গায় আমাদের কি এই নীল গ্রাফের মধ্যে কি হয়েছে? নীল গ্রাফের মধ্যে চাপ একটু বেশি, এই কারণে এই নীল গ্রাফের তাপমাত্রা হচ্ছে এই T3 থেকে T2টা বড়, ঠিক আছে? T3 থেকে T2টা বড়। এরপর লাল গ্রাফের মধ্যে আমাদের আয়তন একই আছে, কিন্তু চাপ আরও বেশি, চাপ আরও অনেক বেশি হয়ে গেছে। কারণ চাপ বেশি হওয়ার কারণে আমাদের এটার তাপমাত্রাটাও বেশি, ঠিক আছে? এখানে T2টাও বড়। সো এইভাবে আমরা হিসাব করতে পারি। আমরা যদি মুখস্থ না রাখতে চাই তাহলে আমি মানে সবসময় প্রেফার করব যে মুখস্থ রাখলে তুমি শুধু এইটাই মুখস্থ রাখতে পারলা, ভিতরে ইনসাইডে কি কাজ হইতেছে এই জিনিসটা কিন্তু জানতে পারলা না। কিন্তু আমরা যদি মুখস্থ না রেখে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করি যে হিসাবটা কেমনে হইতেছে, তাহলে কিন্তু এখন আমাদের এই গ্রাফ না দিয়ে পি ভার্সেস ভি এর বদলে ভি ভার্সেস পি দেখ বা অন্য যে কোনো কিছু দেখ, আমরা কিন্তু যে কোনো কিছুই হিসাব করে ফেলতে পারবো। আমরা এইভাবে যে কোনো একটা লাইনটাই না, আমরা হচ্ছে আয়তনটাকে ফিক্স করব। আয়তনটাকে ফিক্স করার পরে আমরা কি করব? আমরা হচ্ছে এরকম লাইন টাইনে দেখব। আমরা যদি আগের গ্রাফটাতে যাই, ঠিক আছে? এই গ্রাফের ক্ষেত্রে যদি যাই, আমরা এইখানেও সবুজ, নীল, ঠিক আছে? নীলটা হচ্ছে আমাদের T2, এখানে আরেকটা লাল আঁকি, এটা হচ্ছে T3, সবুজটা হচ্ছে কি, সবুজ কালার কই গেল? সবুজ কালার হচ্ছে আমাদের T1। এই ক্ষেত্রে আমরা যদি হিসাব করতে চাই যে কোন তাপমাত্রাটা আসলে বেশি, তাহলে আমরা কি করব? আয়তনটা আগে ফিক্স করে ফেলবো, ঠিক আছে? এই যে আয়তন, একই আয়তন, এটা আমরা মনে করি আয়তন কত, এটাও আমরা ওই যে 8 মিটার কিউবই ধরে নিই, ঠিক আছে? এটা আমাদের 8 মিটার কিউবই ছিল, এটা আমরা ধরে নেই। এইটা হচ্ছে আমাদের আয়তন একই। সো আয়তন একই, কিন্তু এই জায়গায় 8 মিটার কিউব, এই জায়গায় 8 মিটার কিউব, এই জায়গায় 8 মিটার কিউব, কিন্তু এই জায়গায় কিন্তু চাপ কম, ঠিক আছে? চাপ কোন দিকে বাড়ে? এক্স অক্ষ ডান দিকে, তার মানে ডান দিকে যত যাইতেছে তত চাপ বাড়তেছে। সো এই ক্ষেত্রে কিন্তু চাপ সব থেকে কম, এই জায়গায় চাপ সব থেকে বেশি, এই জায়গায় চাপ আরও বেশি। সো এইটা কি, এইটার চাপ যেহেতু সব থেকে কম, তাপমাত্রাও সব থেকে কম। সো T1, এইটার থেকে নীল গ্রাফের তাপমাত্রা একটু চাপ একটু বেশি, চাপ বেশি হওয়ার কারণে এইখানে তাপমাত্রাটাও বেশি। সো T1 এর থেকে T2 এর তাপমাত্রা বেশি। এরপর T3 আছে, T3 এর তাপমাত্রা আরও বেশি, ঠিক আছে? এইটা হচ্ছে এইভাবে করে হচ্ছে আমরা হিসাব নিকাশটা করতে পারি, ঠিক আছে? সো এই যে আমি প্রসেসটা দেখালাম, এই প্রসেসে হচ্ছে আমাদের গ্রাফের কম্প্যারিজন আসে। অ্যান্ড এই কম্প্যারিজনটা কিন্তু আমাদের মানে বয়েলের সূত্র পুরো জিনিসটাকে ফিল করার জন্য যতটা ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় ভালো করার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউতেও আসে, ঠিক আছে? সো আই গেস এই জিনিসটা বুঝতে পারছি। যদি বুঝতে না পারি তাহলে হচ্ছে রেকর্ডটা আবার পিছন দিকে গিয়ে আরেকটু ইয়ে করে দেখি, ঠিক আছে? আবার রিপ্লে করে দেখি, তাইলে আই গেস বোঝা যাবে। তো আমরা সামনের দিকে যাই। এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব।
প্রথমেই আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা একদম চ্যাপ্টারের শুরুতেই বলছিলাম যে ম্যাথমেটিক্যালি আমরা যখন কোনো কিছু সলভ করার চেষ্টা করব তখন আমরা একটাই ফর্মুলা ইউজ করব যে P1V1 ইজ ইকুয়ালস টু P2V2। ঠিক আছে, কোনো একটা অবস্থার শুরুতে চাপ, শুরুতে আয়তন, এরপর ওই অবস্থাটা শেষ হওয়ার পরে শেষের চাপ, শেষের আয়তন। ঠিক আছে, আচ্ছা তাহলে বলা হচ্ছে যে আমাদের কাছে কোনো একটা পাত্র ছিল, যেই পাত্রের মধ্যে আমাদের 100 রেডিয়াম চাপে, ঠিক আছে 100 রেডিয়াম চাপে কোনো আদর্শ গ্যাস জিনিসটা কি এটা আমরা শুরুতে বইলে নেই। এটা হচ্ছে আমরা এরকম বয়েলের সূত্রের মতো আরও 3টা সূত্র পড়ব, সেই 3টা সূত্র পড়ার পরে আমরা হচ্ছে বলবো যে এই 3টা সূত্র যারা মাইনা চলে তারাই হচ্ছে আদর্শ গ্যাস। ঠিক আছে, সো আপাতত আমরা এই আদর্শ গ্যাস জিনিসটাকে আমরা মানে এই জিনিসটা এরকমভাবে কল্পনা করতে পারি যে আদর্শ গ্যাস হচ্ছে একটা থিওরিটিক্যাল গ্যাস যে হচ্ছে সব নিয়মকানুন ঠিকঠাকভাবে মাইনা চলে। বাস্তবে যেই জিনিসগুলো আসলে মানে সবসময় মানবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে, যেমন বয়েলের সূত্রের কথা বলতেছি, আমাদের বাস্তব গ্যাস যেগুলো আছে, বাস্তবে আমরা যেসব গ্যাস নিয়ে কাজ করি, মনে করো বাতাসে কি আছে, নাইট্রোজেন আর অক্সিজেন, এই জিনিসগুলো আসলে সবসময় এরকম বয়েলের সূত্র মানবে না, সবসময় চার্লসের সূত্র মাইনে চলবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে, কখনো মানে না। এই কারণে আমরা থিওরিটিক্যালি একটা আদর্শ গ্যাস ধরে নিয়েছি যে সবসময় এই ধরনের আচরণ মাইনা চলে। সো ওই একটা আদর্শ অবস্থান নিয়ে, একটা আইডিয়াল অবস্থান নিয়ে আমরা হচ্ছে পড়ালেখাটা করি, যাতে আমরা গ্যাসের আচরণগুলো নিয়ে আরও ভালো মতো অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, তো আদর্শ গ্যাস নিয়ে আমরা হচ্ছে এই সূত্রগুলো জানার পরে জানবো। সো এই আদর্শ গ্যাসকে কী করা হয়েছে, 2 মিটার কিউব আয়তনের একটা সিলিন্ডারে রাখা হয়েছিল, গ্যাসটার আয়তন এখন 6 মিটার কিউব হয়ে গেছে, তাহলে চাপ কত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আয়তন ছিল 2 হয়ে গেছে 6, আয়তন 3 গুণ হয়েছে, চাপ কী হবে, চাপ 3 গুণ কমে যাবে। বাট তাও আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি করি যে শুরুর অবস্থাতে শুরুতে চাপ কত ছিল, শুরুতে চাপ ছিল হচ্ছে আমাদের 100 রেডিয়াম, আর শুরুতে আয়তন কত ছিল, শুরুতে আয়তন ছিল হচ্ছে 2, শেষে আয়তন কত, শেষে চাপ হচ্ছে আমাদেরকে বের করতে হবে, আর শেষে আয়তন কত, শেষে আয়তন হচ্ছে আমাদের 6। সো তাহলে এই জিনিসটা কত হবে, আমাদের P2 আসবে হচ্ছে আমাদের 200 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 100/3, তার মানে হচ্ছে আমাদের কত 33.33, তাই না? আর এই ক্ষেত্রে আচ্ছা আরেকটা জিনিস, যে এই ক্ষেত্রে কি আমাদের এসআই এককে নিয়ে নিতে হবে না? এটিএম তো আর এসআই একক না, এটিএম হচ্ছে অন্য আরেকটা একক। এসআই একক তো হচ্ছে প্যাসকেল, চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল। সো এখানে কি এসআই এককে নিয়ে নিতে হবে না? এখানে নিতে হবে না, কেন? কারণ এখানে পি এর একক হচ্ছে আমাদের এটিএম, এই P2 এর একক কি, P2 এর একক এটিএম। সো আমাদের সমীকরণের ডান দুই পাশ থেকে কিন্তু আমাদের এটিএম কাটাকাটি চলে গিয়ে কি থাকে, আমাদের কিন্তু কোনো কিছুই থাকে না। সো আমাদেরকে এই জিনিসটা হিসাব নিকাশ করতে হবে না। ঠিক আছে, কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সমীকরণের দুই পাশে এটিএম, বাম পাশে এটিএম থাকলে ডান পাশে এটিএমই থাকে। বাম পাশে যদি মিটার কি বলি নিউটন পার মিটার স্কোয়ার থাকে বা প্যাসকেল থাকে, ঠিক আছে প্যাসকেল থাকে, ডান পাশেও যেন প্যাসকেলই থাকে, তাহলেই প্যাসকেল কাটাকাটি যেতে পারবে। না হইলে কিন্তু এক পাশে আমাদের ছিল হচ্ছে প্যাসকেল, এক পাশে ছিল হচ্ছে এটিএম, এখন কিন্তু কনভার্ট করে নিতে হবে, হয় দুইটাকেই প্যাসকেলে নিতে হবে, হয় দুইটাকেই এটিএমে নিতে হবে। ঠিক আছে, তখন কনভার্ট করে নিতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের যেহেতু দুইটাই এটিএমে আছে, সো আমাদেরকে কি করতে হবে না, আমাদের দুইটাকে চেঞ্জ করতে হবে না, চেঞ্জ না করলেও চলে। সো আমাদের কী বলা যায়, আয়তন 2 মিটার কিউবে ছিল, সো সমস্যা নাই, 2 মিটার কিউবে ছিল। আর এইটা যেহেতু চাপ যেহেতু এটিএমে ইউজ করছি, তাহলে আনসারও কিসে আসবে, আনসারও আমাদের এটিএমে আসবে। সো এইটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, 33.33 এটিএম। তো আমাদের ফর্মুলাটার ইউজ কিন্তু খুবই ইজি, তাই না? P1V1 ইজ ইকুয়ালস টু P2V2। সো আমরা খুব ইজিলি ইউজ করে ফেলতে পারলাম। আচ্ছা, সেকেন্ড আমরা এবার দেখো কি বলা হয়েছে, যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু বায়ুকে সংকুচিত করে এর আয়তন অর্ধেক করা হলো, তাপমাত্রা স্থির থাকলে এর চূড়ান্ত তাপ কত? সো আমাদের যেহেতু একটা জিনিস বলছে যে তাপমাত্রা স্থির, তার মানে এই জায়গায় বয়েলের সূত্র প্রয়োগ হবে। ঠিক আছে, বয়েলের সূত্র প্রয়োগ করা যাবে, তাপমাত্রা স্থির না থাকলে কিন্তু বয়েলের সূত্র প্রয়োগ করা যাবে না। আচ্ছা, শুরুতে কি ছিল, শুরুতে স্বাভাবিক তাপমাত্রা এবং স্বাভাবিক চাপে ছিল। স্বাভাবিক তাপমাত্রা কত আমরা, আচ্ছা এই ক্ষেত্রে তো আমাদের তাপমাত্রার হিসাব নাই। সো আমাদের চাপে স্বাভাবিক চাপ কত, আমরা স্বাভাবিক চাপ জানি যে 1 বায়ুমণ্ডলীয় চাপ, তাই না? আমরা জানি যে শুরুতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে ছিল, এটাকে আমরা 1 এটিএম বলতে পারি, তাই না? 1 এটিএম ধরেও হিসাব করতে পারি, 1 এটিএম, অথবা আমরা এই জিনিসটা ধরেও হিসাব করতে পারি 1013
325 প্যাসকেল, তাই না? কারণ 1 atm মানে হচ্ছে 101325 প্যাসকেল। এটাই হচ্ছে আমাদের বাতাসের চাপ, স্বাভাবিক চাপ। সো শুরুতে চাপ ছিল এত, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ ছিল। আর শুরুতে আয়তন কত ছিল? শুরুতে আয়তন ছিল V1। V1 মানে কত সেটা আমাদের বলে নাই, ঠিক আছে? এরপরে এটাকে কি করা হয়েছে? এটাকে কম্প্রেস করে ফেলছে, সংকুচিত করে ফেলছে। সংকুচিত করার পরে আমাদের চাপ কত হয়েছে? চাপ কত হয়েছে সেটা জানি না, সেটাই বের করতে হবে। আর আয়তন কত হয়েছে? আয়তন হয়ে গেছে শুরুতে যেই আয়তন ছিল সেইটার অর্ধেক, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু 3টা রাশি অলরেডি পাওয়া গেছি। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের ফর্মুলা কি ছিল? আমাদের ফর্মুলা ছিল হচ্ছে যে P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা বলতে পারি যে P1 কত? P1 আমরা এই 10 প্যাসকেলেই ধরি, 101325 প্যাসকেল। আর আয়তন কত ছিল? আয়তন V1 এর মান যেহেতু জানি না, V1 এ আমরা রাখবো। P2 কত সেইটাই আমাদেরকে বের করতে হবে। আর V2 কত? V2 হচ্ছে আমাদের V1 ডিভাইডেড বাই 2, তাই না? তো এখন আমরা এখান থেকে V1 কাটাকাটি করে দিতে পারি। এখন আমাদের কি আসবে? এখন আমাদের P2 আসবে হচ্ছে এই 2টা এই পাশে গুণ হয়ে যাবে, তাই না? তো আমাদের P2 আসবে হচ্ছে 20265 প্যাসকেল, তাই না? আমাদের শুরুতে এইটা কিসে ছিল? এটা প্যাসকেলে ছিল, তার মানে এই আনসারটাও আর কি প্যাসকেল এককেই আসবে, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা কি করতে পারলাম? আমরা হচ্ছে শুরুর অবস্থা কি আর শেষের অবস্থা কি এইটুক হিসাব করে কিন্তু আমরা কি করে ফেলতে পারি? আমরা বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করে ফেলতে পারি, ঠিক আছে? সো আই গেস এইটা খুবই ইজি, এইটাতে আমাদের প্যারা খাওয়ার তেমন কোনো কিছু নাই, ঠিক আছে? তো চলেন আমরা সামনের দিকে যাই। আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা হচ্ছে খুব সম্ভবত কুয়েটে আসছিল, কুয়েটে 18 সালের অ্যাডমিশন টেস্টে আসছিল। সো এটা কি? এটা হচ্ছে যে কোনো হ্রদের তলদেশ থেকে একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে উঠে আসে, এর ব্যাস দ্বিগুণ হয়, হ্রদের গভীরতা কত? ঠিক আছে, পানির তাপমাত্রা দেওয়া আছে। তো এই ম্যাথ দেখে আমাদের কাছে মনে হইতে পারে যে সোশ্যাল মিডিয়াতে আমরা যেসব ট্রল করা ম্যাথ দেখি, যে অমুক জিনিস এত হইলে অমুকের ইয়ের নাম কি, এই টাইপের ম্যাথ বলা হয় যে হ্যাঁ ফিজিক্সে হচ্ছে এই ধরনের আলতু ফালতু কিছু ম্যাথ আমাদেরকে সলভ করা লাগে। সো এই ক্ষেত্রেও আমাদের ওইরকম কোনো ম্যাথ দিছে যে আমরা কাজ করতেছিলাম গ্যাস নিয়ে। সো এখানে বলতেছে যে হ্রদের গভীরতা কত, এই জিনিসটা পরিমাপ করতে। সো এটা দেখে আমাদের কাছে খুবই হতাশাজনক লাগতে পারে, বাট জিনিসটা কিন্তু আসলে খুবই লজিক্যাল, ঠিক আছে? অ্যান্ড ফিজিক্সে আমরা কিন্তু দুনিয়া কেমনে কাজ করতেছে এই জিনিসটা তো আলোচনা করি, কিন্তু ফিজিক্সের একটা বড় জিনিস কিন্তু হচ্ছে ম্যাথ। এই যে ম্যাথ যে আমরা সলভ করতেছি এই ম্যাথ, এবং এই ম্যাথ সলভ করা কিন্তু এই ম্যাথ সলভ করার উদ্দেশ্য কিন্তু এইটা না যে তুমি কয়টা ম্যাথ সলভ করতে পারতেছো, বা অ্যাডমিশন টেস্টে তুমি কত দ্রুত একটা প্রশ্ন দিলে ওইটার ম্যাথটা সলভ করে ফেলতে পারতেছো, এইটা না। এই ম্যাথ করার উদ্দেশ্যটা হইতেছে যে তুমি চিন্তা করতে পারতেছো কিনা, যে কেমনে চিন্তা করা লাগে এই জিনিসটা তোমাকে শিখাইতেছে হচ্ছে এই ম্যাথ, ঠিক আছে? তোমার ক্রিটিক্যাল থিঙ্কিংটা শিখাইতেছে। সো ম্যাথ এই কারণে আমাদের ম্যাথগুলো প্র্যাকটিস করা লাগে। সো আমরা এই ম্যাথে আসে যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। এই জায়গায় কি আছে? আমাদের একটা হ্রদ আছে। হ্রদ মানে হচ্ছে কি বলা যায়, হ্রদের ইংলিশ হচ্ছে লেক। সো লেক মানে তো আমরা বুঝি, সো লেক আর কি। সো এখানে কি হয়েছে? একটা লেকের একদম যে তলদেশ আছে, এই তলদেশে একটা বুদবুদ ছিল, ঠিক আছে? বুদবুদ মানে হচ্ছে বাবল। বুদবুদ ছিল, এই বুদবুদটা কি হয়েছে? এই বুদবুদটা পানির উপরে উঠে আসছে, একদম সারফেসে উঠে আসছে, ঠিক আছে? যখন সারফেসে উঠে আসছে এই জায়গায় ওর ব্যাস দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে? ব্যাসটা দ্বিগুণ হয়ে গেছে। ব্যাস দ্বিগুণ মানে ব্যাসার্ধ দ্বিগুণ, একই জিনিস। সো ব্যাস দ্বিগুণ হয়ে গেছে। সো এখন বলা হয়েছে যে হ্রদের গভীরতা কত। সো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন এইরকম একটা অবস্থায় আছে, ঠিক আছে, এই জায়গায় ওকে একটা বুদবুদ এইভাবে হয়ে থাকে কেন, বুদবুদ এরকম গোল হয়ে থাকে কেন? এটা যদিও পৃষ্ঠটানের কনসেপ্ট, তোমাদের শর্ট সিলেবাসে পৃষ্ঠটান ছিল না, বাট আপাতত এই জিনিসটা আমরা যদি খুব সহজভাবে বোঝার চেষ্টা করি যে বাতাস ওকে চারপাশ থেকে সমানভাবে চাপ দিতেছে, ঠিক আছে? বাতাস ওকে চারপাশ থেকে সমানভাবে চাপ দিতেছে, এই কারণে ওই রকম গোল্লা শেপ হয়ে আছে। সো এই যে বাবলটা আছে, এই বাবলের উপরে কে চাপ দিতেছে বলো তো? যখন হচ্ছে একদম পানির উপরই তলে উঠে আসছে, তখন কিন্তু ওকে শুধুমাত্র বাতাস চাপ দিতেছে, ঠিক আছে? এই জায়গায় যদিও পানির সাথে টাচ লাগে আছে, আমার ছবিতে মনে হইতেছে, বাট পানি কিন্তু ওকে চাপ দেওয়ার মতো কোনো সারফেস পাইতেছে না, ঠিক আছে? এই জায়গায় একদম পানির সাথে
একটা পয়েন্টে খালি টাচ লাগে আছে, ঠিক আছে, আর বাকি পুরো সারফেসটাই উপরে আছে, এইরকম একটা ছবি আর কি। তো এই ক্ষেত্রে কিন্তু ওকে চতুর্দিক থেকে বাতাসই চাপ দিতেছে, ঠিক আছে। আর বাতাস নর্মালি যেহেতু এখানে কিছু বলে নাই, তার মানে বাতাস কি নর্মালি যতখানি চাপ দেওয়ার কথা তত চাপ দিতেছে। সো এই জায়গায় এটা হচ্ছে আমাদের শেষ অবস্থা। তো শেষ অবস্থায় আমাদের P2 শেষ অবস্থায় কত চাপ দিতেছে ওকে? শেষ অবস্থায় চাপ দিতেছে হচ্ছে আমাদের 101,325 প্যাসকেল, এত চাপ দিতেছে, তাই না? কারণ বাতাসের চাপ নর্মালি এতই থাকে। আচ্ছা, শেষে আয়তন কত? শেষে আয়তন কত এটাই আমরা দেখার চেষ্টা করব। আর শুরুতে চাপ কত ছিল এটা কি আমরা জানি? P1 যেটা শুরুতেও কোথায় ছিল? P1 শুরুতে ও ছিল হচ্ছে এইরকম হ্রদের তলদেশে। হ্রদের তলদেশে আমাদের কত চাপ দেয় এই জিনিসটাকে আমরা জানি। এই জিনিসটা জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে বাতাস কিন্তু এই পানিকেও চাপ দিতেছে, ঠিক আছে। বাতাস কিন্তু সবাইকেই চাপ দেয়, আমাদের হিউম্যান বডিকেও সবসময় এই এত পরিমাণ চাপ প্রত্যেক মুহূর্তে কিন্তু বাতাস দিয়ে যাইতেছে, আমরা জাস্ট সবসময় থাকি কারণে ফিল করতে পারি না। সো এই যে বুদবুদটা আছে, এই বুদবুদের উপর কিন্তু, এই বাবলটার উপর কিন্তু বাতাসের চাপটাও লাগবে। এই বাবলের গায়ে কিন্তু বাতাসের চাপ লাগবে, ঠিক আছে, বাতাসের চাপটা এর উপর প্রযুক্ত হবে। কিন্তু সেই সাথে ওর চারপাশে কি পানিও আছে না? পানিও তো আছে। তো পানিও কিন্তু ওকে চাপ দিতেছে। এবং আমরা এই সূত্রটা ক্লাস 9-এ পড়ে আসছিলাম যে কোনো একটা পানির বা কোনো একটা তরলের কোনো একটা প্রবাহীর মধ্যে আমি যদি এইচ গভীরতায় থাকি, তাইলে ওই পয়েন্টে কত চাপ হয়? ওই পয়েন্টে চাপের পরিমাণ হয় হচ্ছে এইচ রো জি পরিমাণ, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের পানির চাপ। সো এই পানির নিচে যে বাবলটা আছে, এই বাবলটার উপরে বাতাসের চাপও প্রযুক্ত হইতেছে, আবার পানির চাপও প্রযুক্ত হইতেছে। সো বাতাসের চাপ হইতেছে এইটা 101,325, সাথে পানির চাপ কত? পানির চাপ হচ্ছে এইচ রো জি, এতটুকু পরিমাণ চাপও আমাদের প্রযুক্ত হইতেছে, ঠিক আছে। সো দুইটা চাপ আছে, বাতাস আর পানি একসাথে। আর যখন উপরে উঠে গেছিল তখন শুধু বাতাসের চাপটা ছিল। আচ্ছা, এখন শুরুতে আয়তন কত ছিল? V2 কেন লিখতেছে? V1। শুরুতে আয়তন কত ছিল আর শেষে আয়তন কত ছিল এটা আমরা জানি না, বাট আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হচ্ছে যে 4/3 পাই আর কিউব, তাই না? সো আমরা কিন্তু বলতে পারি যে আয়তন আসলে ব্যাসার্ধের সাথে কি কিউবের সাথে সমানুপাতিক, বা আমরা বলতে পারি যে ব্যাসের সাথেও, ব্যাসকে আমরা যদি ডি দিয়ে প্রকাশ করি, ব্যাসের সাথেও কি কিউবের সাথে সমানুপাতিক হয়। মানে হচ্ছে যে ব্যাস যদি আমাদের 2 গুণ বাড়ে, আয়তন বাড়বে হচ্ছে 2-এর কিউব গুণ, তার মানে 8 গুণ, ঠিক আছে। এটা 2 গুণ বাড়লে এটা বাড়বে হচ্ছে 8 গুণ। ব্যাস যদি আমাদের 3 গুণ বাড়ে, আয়তন কত গুণ বাড়বে? 3-এর কিউব, তার মানে 27 গুণ বেড়ে যাবে, ঠিক আছে। সো আমাদের বলা হয়েছে যে ব্যাস দ্বিগুণ হয়েছে। তাহলে আয়তন আমরা এটা ধরে নেই কত? আয়তন আমাদের V1-ই ছিল, এইটাই আমরা রাখবো। তাইলে যেহেতু ব্যাস দ্বিগুণ হয়ে গেছে, যখন এই বাতাসের এই জায়গায় উঠছে, ব্যাস দ্বিগুণ হয়ে গেছে। ব্যাস দ্বিগুণ হলে কি? ব্যাস দ্বিগুণ হওয়া মানে হচ্ছে আমাদের আয়তন হয়ে গেছে 8 গুণ, ঠিক আছে। 2-এর কিউব 8 গুণ। সো এটা হচ্ছে আমাদের 8 ইন্টু V1, ঠিক আছে। V1-এর 8 গুণ হয়ে গেছে। সো এখন কিন্তু আমরা P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2 ফর্মুলা থেকে আমরা কি হ্রদের গভীরতাটা বের করে ফেলতে পারবো। কেন? কারণ এই জায়গায় এই যে হ্রদের গভীরতাটা এই জায়গায় আছে, এই যে এইচ, হ্রদের গভীরতার টার্মটা এই জায়গায় আছে, আমরা তো এইগুলো বসাই নাই। সো এই এইচ বাদে বাকি সব কিছু কিন্তু আমাদের জানা আছে। এই V1 আর এই V1 কাটাকাটি যাবে, এটা একটা ডিজিট। সো আমাদের এইচ রোজি রো কিন্তু আমরা জানি, পানির রো কত, যেহেতু কিছু বলে নাই, সো আমরা ধরে নেব যে নর্মাল এটা একটা স্বাভাবিক পানির ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। জি এর মান তো আমরা জানি 9.8। সো এইখান থেকে কিন্তু আমরা হাইটটা বের করে ফেলতে পারবো। এই কারণেই হচ্ছে আমরা এই যে বেশ কয়েকটা থিওরি একসাথে করে আমরা যে চিন্তাটা করলাম, এই চিন্তাটা শেখানোর জন্যই এই টাইপের ম্যাথটা তোমাদেরকে দেওয়া, ঠিক আছে। সো আমরা যদি এখন ফর্মুলায় বসাই যে P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, এখন আমরা কি করব? P1 কত? P1 হচ্ছে আমাদের 101,325 প্লাস এইচ রো জি ইন্টু এটা হচ্ছে আমাদের V1, ঠিক আছে। আর P2 কত? P2 হচ্ছে আমাদের শুধু 101,325, ঠিক আছে। এটার সাথে কত গুণ হবে? এটার সাথে গুণ হবে হচ্ছে 8 ইন্টু
V1, ঠিক আছে। সো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই V1 আর এই V1 কাটাকাটি বাকি জিনিসপাতি আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে আমাদের কি দাঁড়াইতেছে, আমাদের H রো G সমান সমান কত দাঁড়াইতেছে, H রো G সমান সমান আমাদের দাঁড়াইতেছে হচ্ছে 709,275, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের H রো G সমান সমান দাঁড়াচ্ছে। তাহলে H সমান সমান কত হবে, H সমান সমান হবে হচ্ছে আমাদের এই 709,275, এটাকে আমরা রো দিয়ে ভাগ দিব, রো মানে হচ্ছে 1000, আর হচ্ছে জি দিয়ে ভাগ দেবো, জি মানে হচ্ছে 9.8, এটা দিয়ে ভাগ দিলে আমাদের লাস্ট পর্যন্ত যত থাকে সেটা হচ্ছে 62.035, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হাইট। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কিন্তু কি করছিলাম, আমরা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যদিও কি বলা যায়, আমাদের এককগুলা কাটাকাটি চলে যায়, এখানের একক এখানে প্যাসকেল একক কাটাকাটি চলে যায়, তবুও আমাদের যেহেতু প্যাসকেলের সাথে অন্য জিনিসপাতির, ঠিক আছে, H রো G বা এরকম অন্য জিনিসপাতির আমাদের কনভার্সনগুলো হইতেছে, এই কারণে আমরা চেষ্টা করব যে এসআই এককে নিয়েই করতে, এসআই এককে নিয়ে করলে আর কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে। অন্যান্য ম্যাথে P1 V1 P2 V2 এর নর্মাল যেই সব ম্যাথ ছিল ওই ক্ষেত্রে তো দুই পাশ থেকে কাটাকাটি যাইতো, কিন্তু এই ক্ষেত্রে ঝামেলা যেটা হইতেছে যে এইখানে H রো G এর রেজাল্ট যেটা আসবে, এই রেজাল্টকে আবার রো আর জি দিয়ে ভাগ দিতে হবে, রো আর জি তো সবসময় এসআই এককেই থাকবে। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে সবসময় এসআই এককে নিয়েই কাজ করার চেষ্টা করব। অ্যান্ড P1 V1 এর P2 V2 এর এই ম্যাথগুলোতেও আমাদের যদি সমস্যা না থাকে, যদি খুব বেশি আলসেমি না লাগে, আমরা চেষ্টা করব যে এসআই এককে নিয়েই করতে, তাইলে আর কোনো ঝামেলা নেই। এসআই এককে করলে কোনো দিক থেকে কোনো ঝামেলা থাকবে না, না হলে এই যে জিনিসপাতি একটু মনে রাখা লাগবে যে আচ্ছা এই ক্ষেত্রে করব কি করব না, এরকম ঝামেলা থাকে। তো আমরা যদি খুব বেশি ঝামেলা না হয়, খুব বেশি সমস্যা না থাকে, আমরা এসআই এককেই সবগুলা নিয়ে কাজ করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমি যেহেতু সব কিছু এসআই এককেই নিয়ে করছিলাম, তাহলে এই হাইটটা যে আছে, হাইটটাও এসআই এককেই আসবে। এটা কত আসবে, মিটার, ঠিক আছে, মিটারে আসবে। সো এই হচ্ছে আমাদের আনসার। সো হ্রদটা আসলে কতটুকু গভীর ছিল, 62, প্রায় 62ই ধরি আমরা, 62 মিটার গভীর ছিল এই হ্রদটা, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আমাদের ম্যাথ। সো আই গেস আমরা বুঝতে পারছি কীভাবে এই টাইপের ম্যাথ সলভ করা লাগে। অ্যান্ড বয়েলের সূত্ররও আমরা যত দিক থেকে যত ধরনের এক্সপ্লেনেশন সম্ভব, আমরা সমীকরণ দেখছি, আমরা গ্রাফ দেখছি, আমরা বিভিন্ন টাইপের ম্যাথ দেখছি। সো সব দিক থেকে আমরা আই গেস মানে পুরো জিনিসটা ফিল করতে পারতেছি যে কীভাবে বয়েলের সূত্র কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলেন আমরা এখন সামনের দিকে যাই। বয়েলের সূত্রে আমরা যেই জিনিসটা বলতেছিলাম যে যদিও কনভার্ট করা লাগে না বেশিরভাগ ক্ষেত্রে, তা আমরা কিছু কনভার্সন এখানে দিয়ে দিছি। যেমন এক এটিএম মানে হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ, তাই না। অ্যান্ড এটাকে আমাদের বাংলায় বলা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ। সো অনেক সময় বলে এক বায়ুমণ্ডলীয় চাপ, ওটা হচ্ছে এক এটিএম, এটার মানে হচ্ছে 101,325 প্যাসকেল, তাই না। আবার এক এটিএমকে আমরা হচ্ছে মিলিমিটার মার্কারি নামেও একটা এককে নিয়ে যেতে পারি। এই মিলিমিটার মার্কারি যেটা, এটাকে হচ্ছে আমাদের বাংলায় এইভাবে বলা হয় মিলিমিটার পারদ চাপ। তো এই এককটা আসছে হচ্ছে যে টরিসেলির যে একটা পরীক্ষা ছিল, ওই পরীক্ষা থেকে, যেখানে আমাদের এরকম একটা টেস্ট টিউব উল্টা করে রাখা ছিল, যেখানে বাতাস হচ্ছে এদিক থেকে চাপ দিছে, অ্যান্ড বাতাসের চাপ কতটুকু হয় সেটা পরীক্ষা করতে গিয়ে এই টেস্ট টিউবে দেখা গেছিল যে কতটুকু পর্যন্ত পারদ উঠছিল হচ্ছে আমাদের 760 মিলিমিটার পর্যন্ত। সো এই কারণে আমরা এক এটিএমকে বলি হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। অ্যান্ড এই জিনিসটা মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিলে কি হয়, 10 দিয়ে ভাগ যায়। সো এইখানে এক এটিএমকে আমরা 76 সেন্টিমিটার মার্কারিও বলতে পারি, যদিও সেন্টিমিটার মার্কারি খুব বেশি একটা ইউজ হয় না। চাপের আরেকটা একক আছে, সেটা হচ্ছে এক বার, ঠিক আছে। এক বার মানে হচ্ছে আমাদের কত, 1 × 10⁵ প্যাসকেল, ঠিক আছে। এই বারটা অনেক বেশি চাপের ক্ষেত্রে ইউজ করা হয়। এইটা নর্মালি ফিজিক্স বইতে ইউজ করা হয়ই নাই, বাট তাও আমাদের কেমিস্ট্রি বইতে অনেক ক্ষেত্রে বার এককটা ইউজ করা হয়েছে। সো আমরা কি করব, আমরা এই জিনিসটা জাস্ট মনে রাখলাম, সমস্যা তো নাই। একবার মানে হচ্ছে 10⁵ প্যাসকেল, ঠিক আছে।
সো এই ছিল হচ্ছে আমাদের বয়েলের সূত্র। আমাদের এই লেকচারটা এই পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে চার্লসের সূত্র সহ বাকি সব জিনিসপাতি শেখার চেষ্টা করব। সো তোমরা ভালো মতো পড়ো। অ্যান্ড যেহেতু একটা অবরুদ্ধ সময় চলতেছে, এখন মানে বের হওয়ার উপায় নাই, এই সময়টা একটু কাজে লাগানোর চেষ্টা করো, কারণ পড়ালেখা তো চালাই যাইতে হবে, কিছু করার নাই। অ্যান্ড যেহেতু বের হওয়া যাইতেছে না বাসা থেকে, ফিজিক্যালি বের হওয়া যাইতেছে না, অ্যান্ড নেটের স্পিডও এত স্লো যে মানে লাইভ ক্লাস যে করাবো অনলাইনেই সেই উপায়ও নাই। সো আমি হচ্ছে এইভাবেই রেকর্ডিং আপলোড করতে থাকবো। সো তোমরা এই রেকর্ডিংগুলো দেখো, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে নিচে কমেন্টে জানাইতে পারো, আমি হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।